সুউচ্চ এক বহুতল ভবনের 11th ফ্লোরে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ডাইনিং টেবিলে বসে লাঞ্চ করছে এক 40 ঊর্ধ্ব পুরুষ। তার সাথে আর কেউ নেই, স্ত্রী, পুত্র, সন্তান, কেউ না। 10 ফিট লম্বা ডাইনিং টেবিলটাতে বসে সে একাই লাঞ্চ করছে। তার সামনে নানাবিধ পদের খাবার পরিবেশন করে রাখা। কাঁচা পাকা চুল আর দাড়ি দুইটাই তার ঝুঁটি বাঁধা। ডান পাশের চোয়ালের ওপর বিঘতখানিক লম্বা কাটা দাগ, যার কারণে লোকটার চেহারায় খুবই নিষ্ঠুর দেখাচ্ছে। তার চেহারা আর ব্যক্তিত্ব দুইটার ভেতরে বিন্দুমাত্র তফাৎ নেই। তার লাঞ্চে ব্যাঘাত ঘটিয়ে হঠাৎ তার অ্যাপার্টমেন্টের দরজায় নক পড়ল। লোকটা খাওয়া থামিয়ে দরজায় নক দেওয়া ব্যক্তিটাকে ভেতরে আসার অনুমতি দিল। আর তখনই অ্যাপার্টমেন্টের ভেতর হন্তদন্ত হয়ে প্রবেশ করল দুজন যুবক। ঢুকেই তাদের ভেতর থেকে একজন লাঞ্চরত ব্যক্তিটার উদ্দেশ্যে ইংরেজিতে বলে উঠল, ম্যাথিউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বস। সে সাফওয়ানের সাথে হাত মিলিয়ে ওকে পালাতে সাহায্য করেছে। আমরা যা ধারণা করেছি তার কিছুই হয়নি। সাফওয়ান পুরোপুরি সুস্থ আছে, কেউ ওর কিছুই করতে পারেনি। এছাড়া আরও একটা তথ্য পাওয়া গেছে যে ম্যাথিউ সেই ব্যক্তি যে কিনা সাফওয়ানকে এতদিন আমাদের সমস্ত পরিকল্পনার তথ্য পাচার করেছে। আমাদের প্রতিটা মুভমেন্টের খবর সেই সাফওয়ানকে দিয়েছে। আর অন্য এক সূত্রে খবর পেয়েছি সাফওয়ানের সাথে একটা মেয়ে আছে। মেয়েটা সম্পর্কে ওর ঠিক কি হয় সেটা জানা যায়নি, তবে আমাদের দলের লোকেরা চেষ্টা করছে মেয়েটার পরিচয় উদ্ঘাটন করার। এখন আমাদের করণীয় কি বস? ডাইনিং টেবিলে বসা লোকটা আর খাবার স্পর্শ করলো না। চেয়ার ছেড়ে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে ফেলল। অ্যাপার্টমেন্টের ভেতরে আসা ছেলে দুটো সেভাবেই দাঁড়িয়ে রইল তাদের বসের আদেশের অপেক্ষায়। লোকটা বেসিন থেকে সরে তার রুমের কাভার্ডের কাছে গেল। এরপর কাভার্ড থেকে একটা ফুলদার শার্ট বের করে গায়ে দিতে দিতে বেডসাইড টেবিলের ওপর থেকে নিজের ফোনটা নিয়ে কল করলো কারো কাছে। ওপাশ থেকে কল রিসিভ হতেই লোকটা বলে উঠল, হারবার্ট বলছি, আমার হেলিকপ্টারটা রেডি করো, আমি বের হব এক্ষুনি। বলে ফোন কেটে দিল। তারপর শার্টের লাস্ট বোতামটা আটকে বেরিয়ে গেল অ্যাপার্টমেন্ট থেকে। বর্তমানে ম্যানহোলের আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলেছে সাফওয়ান আর রুমাইশা। সাফওয়ান চলেছে সামনে, তার পেছন পেছন রুমাইশা। ম্যানহোলের শেষ অংশটা গিয়ে থেমেছে নর্থ অ্যান্টার্কটিক সাগরের ওপর। ম্যানহোলের পানিটা সাগরের নীল পানির সাথে মিশে গিয়ে নিজেকে কলুষিত দেহটাকে পবিত্র করে নেয় সেখানে। রুমাইশা গতকাল যখন এসেছিল সেখানে তখন ম্যানহোলেরই অন্য রাস্তা দিয়ে এসেছিল, যেটা ছিল শহরের ভেতরে। কিন্তু এই রাস্তাটা সম্পূর্ণ শহরের শেষ সীমানায়। ম্যাপে দেখানো রাস্তা দিয়ে ওরা ছুটে চলেছে দুজনেই। জোনাসের সাথে কথা হয়েছে একটু আগেই। ওরা ওদের নির্ধারিত জায়গায় অপেক্ষা করছে। ম্যাথিউ, সাফওয়ান আর রুমাইশাকে গোপন রাস্তা পর্যন্ত সেফলি পৌঁছে দিয়ে নিজেই লড়ে যাচ্ছে গার্ডদের সাথে। বন্ধুর জন্য নিজের বসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে, তাই এই গার্ডগুলো একটা ব্যবস্থা করে দিয়ে খুব শীঘ্রই সেও তার আন্ডারে থাকা ছেলেগুলোকে নিয়ে পালাবে। ওদের গাড়িগুলো ভার্সিটির বাইরেই দাঁড় করানো। ইতোমধ্যে ম্যাথিউ খবর পেয়েছে হারবার্ট তার পার্সোনাল হেলিকপ্টারে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর তার দৃঢ় বিশ্বাস হারবার্টের টার্গেট এখন সে নিজেই, কারণ সেই সাফওয়ানকে পালাতে সাহায্য করেছে। আর সাফওয়ান কোথায় গিয়েছে সেটাও শুধু সেই বলতে পারবে। দুজন গার্ড সহ হেলিকপ্টারের পেছনে বসে আছে হারবার্ট। চোখে তার ভাবুক দৃষ্টি। হেলিকপ্টারের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে। আর তার মাথার ভেতর চলছে স্মৃতির রমোত্থন। আজ পর্যন্ত তিনি যতগুলো মানুষকে দিয়ে নিজের খুব গোপন আর অসাধ্য মনে হওয়া কাজগুলো করিয়েছে, তাদের ভেতরে সাফওয়ান তার সবচেয়ে বিশ্বাসভাজন ব্যক্তি। সমস্ত পৃথিবীর কোণা থেকে কোণায় সেই সমস্ত লোকজনকে মৃত্যুর মুখে পাঠাতে সাফওয়ানের ডাক আসত, যাদেরকে কেউ কোনোভাবেই কাবু করতে পারেনি। কিন্তু অন্যরা যেটা পারত না সেটা সাফওয়ান খুব সহজেই করে ফেলত। রাতের আঁধারে সে বেরিয়ে পড়ত ভোগে পাঠানোর অর্ডারকৃত ব্যক্তির উদ্দেশ্যে, এবং খুব দক্ষতার সাথে বিশাল নিরাপত্তা প্রহরী ডিগিয়ে এত এত সিকিউরিটি ক্যামেরা পেরিয়ে এত এত অ্যালার্ট সিস্টেম পেরিয়ে সে ঠিকই সেই ব্যক্তির একান্ত ব্যক্তিগত কামরায় পৌঁছে যেত। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এটাই যে
কোনো ধারালো অস্ত্রের সাহায্য ছাড়াই সে নিমিষেই যে কাউকে দুনিয়া ছাড়া করে ফেলত, হয়তো তার হাত পা ছিঁড়ে, আর নয়তো তার নিজের ভেনম দিয়ে। প্রথমবার হারবার্ট যখন সাফওয়ানের সন্ধান পায়, তখন সাফওয়ান সিঙ্গাপুর ভার্সিটির বোটানিক্যাল ডিপার্টমেন্টের ৩য় বর্ষের ছাত্র। হ্যাংলা পাতলা শরীরে, মাথায় ঝাঁকড়া চুল, চোখের দিকে তাকালে মনে হতো কি নিদারুণ দুঃখ নিয়ে সে এই পৃথিবীর প্রতিটা মুহূর্ত পার করছে। কিন্তু হারবার্ট তখনও জানত না যে এই ছেলেটার বিশেষত্ব কি। সাফওয়ান হারবার্টের হয়ে কাজ করার আগেই বলে দিয়েছিল যে সে যে কাজ করবে ওইটা যেন হারবার্ট ছাড়া আর অন্য কেউ না জানে। কিন্তু সেটা ঠিক কী কারণে তা জানত না হারবার্ট। তবে হারবার্ট তার কথা রেখেছিল, কাউকে সাফওয়ানের ব্যাপারে বলেনি সে। ইভেন সাফওয়ান আজ পর্যন্ত যে গুটি কয়েক মানুষের হয়ে কাজ করেছে, সবার কাছেই সাফওয়ানের এই একই শর্ত ছিল, কিন্তু তার কারণ সবারই অজানা ছিল। সাফওয়ানকে দেখে হারবার্টের মায়া হতো অনেক। সারাটা দিনে সারাক্ষণ যেন সাফওয়ান দুঃখ বহন করে বেড়াতো, মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে থাকতো আর কি যেন বিড়বিড় করত। সৃষ্টিকর্তার কাছে জীবনের প্রতি অভিযোগ জানিয়ে জানিয়ে আকাশ ভারী করে ফেলত সে। সাফওয়ানকে দেওয়া প্রথম 2টা কাজ খুবই দক্ষতার সাথে করে সে। যদিও হারবার্ট ভেবেছিল যে আস্তানায় সাফওয়ানকে সে পাঠাচ্ছে সেখান থেকে বেঁচে ফেরা একরকম অসম্ভব, কিন্তু সেই অসম্ভবের তোয়াক্কা না করে সাফওয়ান সফল হয়ে ফিরে আসে। আর সাফওয়ানকে এমন সুস্থ সবল আর উইদাউট এনি স্ক্র্যাচ দেখে হারবার্ট অবাকতার চরম সীমায় পৌঁছায়। কিন্তু এরপর আরও অবাক হয় যখন পরের দিন সকালে নিউজে খবর পায় যাকে জমের দুয়ারে পাঠাতে সে সাফওয়ানকে নিযুক্ত করেছিল সে নাকি সাপের কামড়ে মারা গেছে। আর এটা নাকি এমন সাপ যার কোনো চিহ্ন নেই। এই প্রথমবার এমন কেন অজানা সাপের সন্ধান পেয়েছিল আমেরিকান বিজ্ঞানীরা। আর এই ঘটনার পরই হারবার্ট আজ করতে পারে সাফওয়ানের ভেতরে কিছু তো আছে ঝামেলা। তাই সাফওয়ানের থেকে ধীরে ধীরে ওর ব্যক্তিগত কথাগুলো বের করার চেষ্টা করে হারবার্ট। কিন্তু নিজের পরিবার পরিজনের কথা জিজ্ঞেস করলে কখনোই বলতো না সাফওয়ান। উল্টো ওর মুখটা চুপসে যেত, মুখের ওপর এসে ভর করত একরাশ হতাশা আর কষ্ট। তাই সাফওয়ানের ফ্যামিলি নিয়ে আর বেশি প্রশ্ন করত না হারবার্ট। আর সাফওয়ানের এমন করুণ চাহনি হারবার্টের বুকে গিয়ে লাগতো। তারপর ধীরে ধীরে সাফওয়ানকে খুবই স্নেহের চোখে দেখা শুরু করে সে। কিন্তু সাফওয়ানের প্রতি তার সেই স্নেহ বেশি দিন টেকেনি। সাফওয়ান ততদিনে আবার সিঙ্গাপুরে ফিরে আসে, নিজের পড়াশোনার পাশাপাশি রেপটাইল নিয়ে হিউজ চর্চা শুরু করে। পাশাপাশি নিজের দাদুর পুরনো বন্ধুদের খুঁজে বের করে তাদের থেকে যত ইনফরমেশন সম্ভব নিয়ে সে নিজের ভেনমের অ্যান্টিভেনম তৈরি করার জন্য কেমিস্ট্রি এর ওপর ব্যাপক পড়াশোনা শুরু করে। আর সেই সুবাদেই তৈরি হয়ে যায় তার সুনির্দিষ্ট কিছু কেমিস্ট বন্ধু সার্কেল, যাদের সাথে পরবর্তীতে সে অ্যান্টিভেনমের পাশাপাশি মেডিসিন অ্যান্ড ড্রাগস তৈরিতেও লেগে পড়ে। আর আস্তে আস্তে হয়ে পড়ে ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট। হারবার্ট সহ অন্যান্যদের দেওয়া একের পর এক কাজ, তার পাশাপাশি পড়াশোনা আর ড্রাগস তৈরি, এই সব কিছুই একসাথে চালাতে থাকে সাফওয়ান। আস্তে আস্তে একজন প্রফেশনাল হিটম্যান হিসেবে আন্ডারগ্রাউন্ডে এক হিউজ জনপ্রিয়তা অর্জন করে সে। আর তার পাশাপাশি মেডিসিনের এক বিশাল বিজনেস শুরু হয় তাদের সেই ছোট্ট সার্কেলটার। আস্তে আস্তে সিঙ্গাপুরে নিজের এক বিশাল সম্পদের পাহাড় গড়ে তোলে সাফওয়ান। কিন্তু কিছুদিন পরেই বাধে আসল ঝামেলা। হারবার্টের দেওয়া একটা টাস্ক কমপ্লিট করতে সাফওয়ান ব্রিটেনের এক সিনেটরকে খুন করে নিজের ভেনমের সাহায্যে। সেই সিনেটর ছিলেন হারবার্টের একজন খুবই কাছের বন্ধু, যাকে নিজের স্বার্থের কারণে নিজের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হারবার্ট। আর এরপর সেই লাশ যখন পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়, তখন লাশের শরীর থেকে পাওয়া ভেনমকে এইবার বিশেষভাবে এক্সামিন করা হয়। পোস্টমর্টমে যিনি করেন তিনি ছিলেন হারবার্টেরই একজন কাছের বন্ধু। আর সেই হারবার্টকে এই ভেনমের ব্যাপারে ডিটেলস বলে, যার সারমর্ম ছিল এই যে এই ভেনম এতটাই পয়জনাস যে এর একটা সিঙ্গেল ফোঁটা 10 মিনিটের ভেতরেই একজন পূর্ণবয়স্ক ব্যক্তিকে মেরে ফেলতে সক্ষম।
আর এর যেহেতু কোনো অ্যান্টিভেনম নেই, তাই যার শরীরে ভেনমটা পুশ করা হবে তার মৃত্যু অনিবার্য। আর এরপরই কৌতূহলবশত বিশ্ববাজারে এই ভেনমের একটা স্যাম্পল পেশ করে হার্বার্ট। আর সেটা পাশ করার পরই এর মূল্য যেটা উঠে সেটা দেখে চমকে যায় হার্বার্ট। সে যা ধারণা করেছিল তার থেকেও অনেক অনেক বেশি দামি ছিল সাফওয়ানের ভেনমটা। আর এই ঘটনার পরই শুরু হয় হার্বার্টের লোভ। সাফওয়ান ওর তৈরি করা রেপটাইল ল্যাবের আশেপাশে সমস্ত রেপটাইলগুলোকে গায়ে জড়িয়ে বসে থাকত। সেটা ওর কাছে ছিল এক অন্য ধরনের শান্তি। কিন্তু কাজের চাপে সাফওয়ান যখন আমেরিকাতে ছিল বেশ কিছুদিন, তখন তার এই শান্তিতে ব্যাঘাত ঘটতে শুরু করে, যার কারণে হঠাৎই একদিন অসুস্থ হয়ে পড়ে সাফওয়ান। জঙ্গলির মতো আচরণ শুরু করে দেয় ও। আর এই খবর পাওয়া মাত্রই হার্বার্ট ওকে নিয়ে যায় ওর সেই পোস্টমর্টমকারী বন্ধুটির কাছে। তিনি সাফওয়ানের সম্পূর্ণ দেহটা চেক আপ করেন আর সন্ধান পান সৃষ্টি জগতের এক অবিশ্বাস্য সৃষ্টির। সাফওয়ানের ভেনম গ্রন্থি আর ভেনম থলিটা চেক করে দেখেন তিনি। আর এরপর যখন তিনি হার্বার্টকে ইনফরমেশন দেন যে সাফওয়ান তার ভেনম থলিতে 250 গ্রাম ভেনম ধারণ করে আছে, তখন হার্বার্টের চোখ দুইটা টাকার লোভে চকচক করে ওঠে। কিন্তু সাফওয়ানের এই ভেনম সব একবারে নিতে গেলে সাফওয়ান বাঁচবে না, কারণ ওর ভেনম গ্রন্থি আর ভেনম থলি ওর হৃৎপিণ্ড সহ কিডনির সাথে এমনভাবে জড়িত যে ভেনম থলিটা পুরোপুরি নিতে গেলে সাফওয়ানের মৃত্যু অবধারিত। তাই হার্বার্ট সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন পর সাফওয়ানের কাছে সে প্রস্তাব দিবে অল্প অল্প করে তার ভেনম যেন সে হার্বার্টের কাছে বিক্রি করে। এতে সাফওয়ানও সুস্থ থাকবে আর হার্বার্টও লাভবান হবে। কিন্তু হার্বার্টের এই সমস্ত পরিকল্পনা ভেস্তে যায় যখন সাফওয়ান নিজের এই প্রফেশন থেকে অব্যাহতি দিয়ে নিজের মাতৃভূমিতে ফিরে আসার চিন্তাভাবনা করে। সাফওয়ানের এই সিদ্ধান্তে তখন বাদশাদে হার্বার্ট। তার একটাই কথা, সাফওয়ান কিছুতেই এই কাজ ছাড়তে পারে না, কারণ তার মতো দক্ষ হাতে কেউ এই কাজগুলো করতে পারে না। কেউ করতে গেলে নির্ঘাত মারা পড়বে। কিন্তু সাফওয়ান হার্বার্টের কথা কানেই নেয় না। নিজের এই প্রফেশন থেকে বের হয়ে দেশে আসার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। আর দেশ থেকে একবার ঘুরে আবার সিঙ্গাপুরে ফিরে গিয়ে ভার্সিটিতে টিচিং প্রফেশনে ঢোকার সিদ্ধান্ত নেয়। সাফওয়ানের এমন অনড় সিদ্ধান্তে চিন্তায় পড়ে যায় হার্বার্ট। কিন্তু তারপরও সে সাফওয়ানকে প্রস্তাব দেয় ভেনম বিজনেসের ব্যাপারে। কিন্তু সাফওয়ান এবার হার্বার্টকে সরাসরি না করে দেয়। আর দ্বিতীয়বার যেন হার্বার্ট এই ধরনের কথা বলার স্পর্ধা না দেখায় সে বিষয়েও হার্বার্টকে সতর্ক করে দেয় সাফওয়ান। আর তাতেই রেগে যায় হার্বার্ট। সাফওয়ানের সিঙ্গাপুরের ভার্সিটির টিচার হওয়ার স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় বিশাল এক বাধা সৃষ্টি করে। আর এরপর ধীরে ধীরে লোক লাগিয়ে আর ষড়যন্ত্র করে সাফওয়ান আর ওর ফেলো পার্টনারদের তৈরিকৃত ফার্মাসিউটিক্যাল ল্যাবটাও বন্ধ করে দেয়। কিন্তু তাতেও দমে যায়নি সাফওয়ান। যখন পুরোদমে দেশে আসার প্রস্তুতি নিতে শুরু করে, তখনই হার্বার্ট তার ছেলেদের উদ্দেশ্যে বলে যে সাফওয়ানকে আর তোষামোদ করার কোনো প্রয়োজন নেই। এখন ওর জীবনের কোনো মূল্য নেই হার্বার্টের কাছে। তাই সাফওয়ানকে পৃথিবীর যে প্রান্তে পাওয়া যায় সেখান থেকেই উঠিয়ে নিয়ে এসে ওর ভেনমের থলিটা কেটে ফেলার আদেশ দেয় ও। আর এরপর থেকেই শুরু হয় সাফওয়ানকে খোঁজার অভিযান। আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতর দিয়ে ছুটে চলেছে ওরা দুজন। 60 কিলো রাস্তার অর্ধেকের কিছুটা বেশি পার করে ফেলেছে। ম্যাপে দেখানো রাস্তা অনুযায়ী ওরা চলছে। ম্যাপটা সাফওয়ান ভাঁজ করে ওর প্যান্টের পকেটে পুরে রেখেছে। যখনই কনফিউশনে পড়ছে ম্যাপটা বের করে দেখে নিচ্ছে। আর সেই সাথে একটু জিরিয়েও নিচ্ছে ওরা। রুমাইশার পানির তৃষ্ণা পেয়েছে, কিন্তু ওদের সাথে কোনো পানি নেই। গলা বুক শুকিয়ে গেছে ওর, কিন্তু কিছুই করার নেই। মাঝে মাঝেই দাঁড়িয়ে দম নিচ্ছে ও। সাফওয়ানের কষ্ট হচ্ছে ওকে এইভাবে দেখে। ও কয়েকবার বলেছে রুমাইশাকে ওর কোলে উঠে বসতে, তাহলে রুমাইশার কষ্টটা একটু কম হবে। কিন্তু রুমাইশা শোনেনি। সাফওয়ানকে ও মোটেই কষ্ট দিতে চাচ্ছে না। ছুটে দুজনেই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এখন রুমাইশা নিজের কষ্টকে প্রাধান্য দিয়ে সাফওয়ানের ওপর নিজের ভর ছেড়ে দিলে সেটার মতো অমানবিকতা আর কিছুই হবে না। ইতোমধ্যে জোনাস আর রবার্ট
কয়েকবার যোগাযোগ করেছে ওদের সাথে, কারণ এত দেরি হওয়ার কথা না ওদের। তারপরও দেরি হচ্ছে কেন সেটা ওরা বুঝতে পারছে না। রবার্টের ফ্যালকন 8 এক্সটা সমুদ্রের পাড়েই আছে রানওয়ের জন্য। সেটাকে সমুদ্রের পাড়ে নিয়ে গেছে ওরা। সাফওয়ান আর রুমাইশা যেখানে এসে থামবে সেখান থেকে আরও 2 কিলো দূরে অবস্থান করেছে জোনাস আর রবার্ট। দুজনেই ওরা চিন্তিত নিজের বন্ধু আর বন্ধু পত্নীর এমন অবস্থায়। আরও 10 কিলো এগোনোর পর রুমাইশা হঠাৎ করেই দাঁড়িয়ে গেল। রুমাইশাকে ছাড়িয়ে বেশ খানিকটা পার হয়ে গেল সাফওয়ান, কিন্তু রিমুর অনুপস্থিতি টের পেতেই দাঁড়িয়ে গেল ও নিজেও। পেছন ফিরে দেখল রুমাইশা টানেলের দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে, দম ফেলছে ঘন ঘন। এত সময় ধরে এক নাগাড়ে ছোটার ফলে ওর চোখ মুখ লাল হয়ে গেছে। সাফওয়ান দ্রুত গতিতে এগিয়ে আসলো ওর দিকে, এসে নিজের 2 হাত রুমাইশার মুখখানা ধরে বলল, ঠিক আছিস তুই? কি হচ্ছে বল আমাকে, শরীর খারাপ লাগছে? বসবি কিছুক্ষণ? রুমাইশা প্রতি উত্তরে কিছুই বলল না। ফ্যাল ফ্যাল করে অসহায়ের মতো খানিকক্ষণ তাকিয়ে রইল শুধু সাফওয়ানের চোখের দিকে। কিন্তু এরপরই হঠাৎ করে গা গুলিয়ে উঠল ওর। ধপ করে মাটিতে বসে পড়ে হড়হড় করে বমি করে দিল ও। আঁতকে উঠল সাফওয়ান। তড়িঘড়ি করে নেতিয়ে পড়া রুমাইশাকে বমি করা জায়গাটা থেকে সরিয়ে এনে আলতো করে নিজের বুকের ওপর টেনে নিল ও। তারপর রুমাইশার চুলের ওপর দিয়ে ওর মাথায় একটা চুমু বসিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করলো, কি হচ্ছে বল আমাকে, কোথায় কষ্ট হচ্ছে পাখি আমার? না বললে আমি বুঝবো কিভাবে, কথা বল। রুমাইশা এবারও কিছু বলল না। নিজের নেতিয়ে পড়া শরীরটার সম্পূর্ণ ভার সাফওয়ানের উপর ছেড়ে দিল ও। তারপর সাফওয়ানের বুকের সাথে নিজের কপাল আর নাক ঠেকিয়ে রেখে অনেক কষ্টে নিজের গলা দিয়ে মৃদু আওয়াজ বের করে ও বলে উঠল, আপনি বাবা হতে চলেছেন সাফওয়ান। গত 3 মাস ধরে আপনার ছোট্ট অস্তিত্বটা আমার গর্ভে একটু একটু করে বেড়ে উঠছে। আমি আর পারছি না ছুটতে। সাফওয়ান জমে গেল নিজের জায়গায়। নিজের কানকে ও যেন বিশ্বাস করতে পারল না। আর এখন এই মুহূর্তে ভীষণ কান্না পেল ওর। ওর বুকের ভেতর কষ্ট হতে লাগলো প্রচুর। মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ওর 3 মাসের গর্ভবতী স্ত্রীর ওপর দিয়ে এই মুহূর্তে যে হিউজ প্রেশারটা যাচ্ছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী ও নিজে। আজ যদি কোনোভাবে ওর রিমু আর ওর অনাগত সন্তানের কিচ্ছুটি হয় তাহলে ও নিজেকে ক্ষমা করতে পারবে না, কোনোদিনও না। দাঁতে দাঁত চেপে রইল সাফওয়ান। বুকের ভেতরটা ওর দুমড়ে মুচড়ে যাচ্ছে। কোনো কিছু না ভেবেই ও নিজের পোশাকের ওপরের অংশ খুলে ফেলল আর তারপর কোলে তুলে নিল রিমুকে। এরপর রিমুর হাত দুইটা নিজের ঘাড়ের পেছনে দিয়ে গায়ের খুলে ফেলা পোশাকটা দিয়ে রিমুর হাত দুইটা বেঁধে দিল শক্ত করে, যেন রিমু শক্তি হারালেও ওকে আঁকড়ে ধরতে পারে। এরপর রিমুর ব্যাকপ্যাক হাতড়ে আরও একটা টি শার্ট পেল সাফওয়ান। সেটা দিয়ে রিমুর পা দুইটা নিজের কোমরের পেছন দিকে একসাথে নিয়ে বেঁধে দিল শক্ত করে। আর এরপর আর একটা ট্রাউজার বের করে নিয়ে রুমাইশার কোমরের সাথে নিজের কোমরটা বেঁধে নিল। তারপর ওর কাঁধের ওপর মাথা রাখা রুমাইশার কানের কাছে মুখ নিয়ে বলল, শক্ত করে ধরে রাখ আমাকে। জীবন চলে গেলেও আমাকে ছাড়বি না, আর আমার প্রাণ থাকতে আমি তোদেরকে ছাড়ব না। আর এরপরই রুমাইশাকে কোলে নিয়েই সাফওয়ান নিজের সর্বোচ্চ গতিতে ছুটে চলল ওর গন্তব্যের দিকে।